উম কল্পনা করুন আপনি হয়তো কোটি কোটি টাকা বিনিয়োগ করে একটি কোম্পানির ধরুন একটা বড় কোম্পানির ৬০% শেয়ার কিনে ফেলেছেন। খাতায় কলমে আপনিই সেই কোম্পানির সবচেয়ে বড় মালিক। কিন্তু যেদিন প্রথম বোর্ড মিটিংয়ে গেলেন, আবিষ্কার করলেন যে কোম্পানির একটা সাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আপনার নেই। একদম, আর এরকম কিন্তু অহরহ হয়। রাইট। এমনকি একটা নতুন প্রজেক্ট শুরু করতে গেলেও অন্য কারোর অনুমতির জন্য আপনাকে বসে থাকতে হচ্ছে। অথবা উল্টো দিকের একটা চিত্র ভাবুন, একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল। কেন? কারণ তাদের সাথে যুক্ত নাম না জানা একটা ছোট্ট কোম্পানির ঘাড়ে বিশাল ঋণের বোঝা লুকানো ছিল। যা হয়তো ব্যালেন্স শিটের মূল পাতায় কোনোদিন আসেনি, তাই না? ঠিক তাই। শুনতে থ্রিলার সিনেমার প্লট মনে হলেও কর্পোরেট দুনিয়ায় এমন ঘটনা তো খুব সাধারণ ব্যাপার। আর ঠিক এই বিভ্রমগুলো ভেঙে দেওয়ার জন্যই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ পড়ছেন, তাদের জন্য এই আলোচনাটি হতে যাচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের পেছনের, যাকে বলে মেকিং ভিডিও বা ডিরেক্টরস কাটের মতো। হ্যাঁ, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাদা কালো সংখ্যাগুলো অনেক সময় পুরো সত্যটা প্রকাশ করে না। এই লুকানো ঝুঁকি আর নিয়ন্ত্রণের আসল চিত্রটা বের করে আনাই হলো আমাদের আজকের আলোচনার মূল মিশন। তো আজকে আমরা আমাদের সোর্স মেটেরিয়াল হিসেবে নিয়েছি IFRS 12 বা ডিসক্লোজার অফ ইন্টারেস্টস ইন আদার এন্টিটিজ। আমরা শুধু নিয়মের তালিকা মুখস্থ করব না, বরং এর ভেতরের লজিকটা ঘুরে বের করব। আচ্ছা, শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। একটি কোম্পানি তো স্বাধীনভাবেই ব্যবসা করে, তাহলে তারা অন্য কোথায় বিনিয়োগ করল, সেই সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েটের খবর ইনভেস্টরদের এত খুঁটিয়ে দেখার কি দরকার? কারণ ব্যবসার জগতে এখন আর কোনো কোম্পানি একা বিচ্ছিন্ন দ্বীপের মতো কাজ করে না। একটি মূল কোম্পানি বা প্যারেন্ট কোম্পানি হয়তো অসংখ্য ছোট ছোট কোম্পানির মাধ্যমে তাদের পুরো সাম্রাজ্য চালায়। আচ্ছা, একটা বিশাল নেটওয়ার্কের মতো কাজ করে। রাইট। এখন ওই মূল কোম্পানির আর্থিক স্বাস্থ্য পুরোপুরি নির্ভর করছে সেই সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট বা জয়েন্ট ভেঞ্চারগুলোর পারফরম্যান্সের ওপর। IFRS 12 এর মূল উদ্দেশ্যই হল ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যবহারকারীদের এই অন্যান্য এন্টিটিতে থাকা বিনিয়োগের প্রকৃত রূপ, ঝুঁকি এবং আর্থিক প্রভাব মূল্যায়নে সহায়তা করা। বুঝতে পেরেছি। এখানে আপনি সাবসিডিয়ারি বা জয়েন্ট ভেঞ্চারের কথা বললেন, এগুলো তো বেশ পরিচিত শব্দ। কিন্তু এই তালিকার একটা নাম বেশ খটমটে, আনকনসলিডেটেড স্ট্রাকচার্ড এন্টিটি। এই জিনিসটা আসলে কি? নাম শুনেই তো মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে ব্যালেন্স শিটের বাইরে রাখার জন্যই বানানো হয়েছে। খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। স্ট্রাকচার্ড এন্টিটি হলো আসলে এমন এক ধরনের কোম্পানি বা স্পেশাল পারপাস ভেহিকল যা খুব নির্দিষ্ট এবং সংকীর্ণ কোনো কাজের জন্য তৈরি করা হয়। স্পেশাল পারপাস ভেহিকল? আচ্ছা। হ্যাঁ, ধরুন একটা মূল কোম্পানি শুধু তাদের একটা নির্দিষ্ট বড় ঋণ ম্যানেজ করার জন্য আলাদা একটা খোলস বা এন্টিটি তৈরি করল। এখানে ভোটিং রাইটস বা সাধারণ শেয়ার হোল্ডিং দিয়ে বোঝা যায় না কে আসলে এর নিয়ন্ত্রক বা কন্ট্রোলার। ও, তার আসল মালিককে সেটা পেছনে লুকানো থাকে। একদম। অনেক সময় কোম্পানিগুলো এদের নিজেদের মূল ব্যালেন্স শিটের সাথে একীভূত বা কনসলিডেট করে না। ফলে বিশাল অঙ্কের ঝুঁকি মূল হিসাবের বাইরে থেকে যায়। আপনার কি ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা মনে আছে? হ্যাঁ, সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিস। রাইট। ওই মন্দার পেছনে এই ধরনের স্ট্রাকচার্ড এন্টিটিগুলোর একটা বড় ভূমিকা ছিল। IFRS 12 ঠিক এখানেই হস্তক্ষেপ করে, বলে যে না, আপনি এগুলো লুকিয়ে রাখতে পারবেন না, এগুলোর ভেতরের ঝুঁকি আপনাকে প্রকাশ করতে হবে। তার এই স্ট্যান্ডার্ডটি আসলে ইনভেস্টরদের অন্ধকারের মধ্যে রাখতে চায় না। কিন্তু একটা বাস্তবসম্মত প্রশ্ন চলে আসে। আমাদের সিএ পরীক্ষার্থীদের কথা যদি ভাবি, পরীক্ষার হলে বসে কি একজন শিক্ষার্থীকে এই বিশাল ডিসক্লোজার নোটটি হুবহু তৈরি করতে হবে? এটা কিন্তু একটা খুব সাধারণ ভয়। এত এত তথ্য, জাজমেন্ট, ঝুঁকি, এগুলো সব খাতায় লিখে আসা তো আক্ষরিক অর্থেই অসম্ভব সময়ের ব্যাপার। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা বড় সংশয় কাজ করে। তবে আসার কথা হলো, সোর্স মেটেরিয়ালে স্পষ্টভাবে বলা আছে যে শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো ফুল ডিসক্লোজার নোট তৈরি করতে হবে না। ওহ ওয়াও! এটা শুনে অনেকেই নিশ্চয় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একদম। তাদের কেবল এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বা অ্যাওয়ারনেস থাকতে হবে। কোন পরিস্থিতিতে কোন তথ্যটা প্রকাশ করা জরুরি এবং তার পেছনের অ্যাকাউন্টিং লজিকটা কি, শুধু সেটা বুঝতে পারলেই চলবে। মুখস্থবিদ্যা নয়, বরং প্রয়োগের জায়গাটাতে এখানে জোর দেয়া হয়। আচ্ছা, তাহলে যদি নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের বিষয়টা এতই আপেক্ষিক হয়,
একটা কোম্পানি আসলে ইনভেস্টরদের কাছে কিভাবে প্রমাণ করে যে ভেতরে কি চলছে? এই জন্যই কি ওই সিগনিফিক্যান্ট জাজমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশনস বা গুরুত্বপূর্ণ বিচার বিশ্লেষণের বিষয়টি আসে? ঠিক তাই, অ্যাকাউন্টিংয়ে তো সবকিছু সাদা কালো নয়, অনেক কিছুই ম্যানেজমেন্টের জাজমেন্টের উপর নির্ভর করে। আমরা সাধারণত ভাবি 51% শেয়ার থাকা মানেই আমি কোম্পানির একছত্র অধিপতি। হ্যাঁ, মেজরিটি স্টেক হোল্ডার। কিন্তু বাস্তবে এমন পরিস্থিতি হতে পারে যেখানে আপনার কাছে শেয়ার বেশি আছে, কিন্তু কোনো বিশেষ সরকারি আইন বা রেগুলেটরি বাধ্যবাধকতার কারণে আপনি কোম্পানির সিদ্ধান্ত নিতে পারছেন না। অথবা ধরুন এমন কোনো চুক্তি আছে যেখানে মাইনরিটি শেয়ার হোল্ডারদের হাতে ভেটো পাওয়ার দেওয়া আছে, মানে অর্ধেকের বেশি শেয়ার নিয়ে আমি মিটিংয়ে গিয়ে বসে আছি, কিন্তু একটা সাধারণ সিদ্ধান্ত পাশ করাতে পারছি না। ব্যাপারটা অনেকটা বোর্ড মিটিংয়ে গ্লোরিফাইড কফি ড্রিঙ্কার বা শুধু বসে বসে কফি খাওয়া ছাড়া আর কোনো কাজ না থাকার মতো। তৈরি হলো সেই জাজমেন্টটাই IFRS 12 এর অধীনে বিস্তারিত প্রকাশ করতে হয়। আবার এর উল্টোটাও তো হতে পারে, অর্ধেকের কম শেয়ার থাকা সত্ত্বেও কিন্তু আপনার নিয়ন্ত্রণ থাকতে পারে। দাঁড়ান, অর্ধেকের কম শেয়ার নিয়ে নিয়ন্ত্রণ, এটা কিভাবে সম্ভব? আমি তো ভাবতাম এটা ম্যাথমেটিক্যালি অসম্ভব। ধরুন আপনার কাছে একটি কোম্পানির মাত্র 40% শেয়ার আছে, বাকি 60% শেয়ার হয়তো হাজার হাজার সাধারণ বিনিয়োগকারীর কাছে ছড়ানো ছিটানো। রিটেল ইনভেস্টরদের কাছে। হ্যাঁ, তো তারা কখনোই একসঙ্গে মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা মিটিংয়ে ভোট দিতেও আসে না। সেক্ষেত্রে আপনি ওই মাত্র 40% শেয়ার নিয়েই পুরো কোম্পানিকে একাই নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, যেহেতু বাকিরা সংঘবদ্ধ নয়, তাই আমার ওই 40%ই আসলে সংখ্যাগরিষ্ঠতার শক্তি হিসাবে কাজ করছে। ঠিক ধরেছেন। এই যে আপনি অর্ধেকের কম শেয়ার নিয়েও কন্ট্রোল দাবি করছেন, তার পেছনের যুক্তিটা কি সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যবহারকারীদের জানাতে হবে। শুধু তাই নয়, একটি জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট কি জয়েন্ট ভেঞ্চার নাকি জয়েন্ট অপারেশন সেটা কিভাবে নির্ধারিত হলো তার জাজমেন্টও প্রকাশ করতে হয়। এই জয়েন্ট ভেঞ্চার আর জয়েন্ট অপারেশনের পার্থক্যটা একটু পরিষ্কার করবেন? দুটোই তো যৌথ উদ্যোগ, তাই না? পার্থক্যটা মূলত সম্পদের অধিকার এবং দায়ের মধ্যে। জয়েন্ট অপারেশনে পার্টিদের সরাসরি সম্পদের ওপর অধিকার এবং দায়ের ওপর দায়বদ্ধতা থাকে। আচ্ছা। আর জয়েন্ট ভেঞ্চারে অধিকার থাকে এন্টিটির নিট সম্পদের ওপর, অর্থাৎ ইনভেস্টরসরা শুধু লাভ বা লোকসানের ভাগিদার হয়, সরাসরি নির্দিষ্ট কোনো মেশিনের বা ফ্যাক্টরির মালিক হয় না। এই সূক্ষ্ম পার্থক্যগুলো ম্যানেজমেন্ট কিভাবে নির্ধারণ করল IFRS 12 সেই পেছনের চিন্তাভাবনা বা জাজমেন্টটা প্রকাশ করতে বাধ্য করে। তার মানে আমি শুধু খাতায় লিখে দিলাম যে ওটা আমার অ্যাসোসিয়েট বা জয়েন্ট ভেঞ্চার, তাতেই কাজ শেষ হবে না। আমাকে প্রমাণ করতে হবে যে কেন আমি তাকে সেই নির্দিষ্ট ক্যাটেগরিতে ফেলছি। তো এই জবাবদিহিতার পর এবার আসি প্রকৃতি, ঝুঁকি এবং আর্থিক প্রভাবের দিকটায়। যখন বলা হয় নেচার, এক্সটেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল এফেক্টস ডিসক্লোজ করতে হবে, তখন অ্যাসোসিয়েটের ক্ষেত্রে আমরা সাধারণত ইকুইটি মেথড বা ইকুইটি পদ্ধতির নাম শুনি। এর পেছনের মেকানিজমটা আসলে কি? আমাদের সিএ শিক্ষার্থীদের জন্য একটু ভেঙে বলবেন? অবশ্যই। ইকুইটি মেথড ব্যবহার করা হয় কারণ অ্যাসোসিয়েটের ওপর বিনিয়োগকারীর সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স বা উল্লেখযোগ্য প্রভাব থাকে, কিন্তু পুরো কন্ট্রোল থাকে না। মেকানিজমটা খুব মজার। আচ্ছা, কিভাবে কাজ করে এটা? ধরুন আপনি 100 টাকা দিয়ে একটি অ্যাসোসিয়েটের 30% শেয়ার কিনলেন। বছর শেষে ওই অ্যাসোসিয়েট 10 টাকা লাভ করল। যেহেতু আপনি এর 30% মালিক, তাই আপনার ভাগে পড়বে 3 টাকা। ইকুইটি মেথডে আপনি আপনার ব্যালেন্স শিটে ওই ইনভেস্টমেন্টের ভ্যালু 100 টাকা থেকে বাড়িয়ে 103 টাকা দেখাবেন এবং আপনার ইনকাম স্টেটমেন্টে ওই 3 টাকা প্রফিট হিসেবে দেখাবেন। মানে এটা পুরো কোম্পানিকে নিজের সাথে একীভূত বা ফুল কনসলিডেট করার চেয়ে আলাদা একটা বিষয়। আমি পুরো কোম্পানির সম্পদ বা দায় আমার ব্যালেন্স শিটে টেনে আনছি না, শুধু আমার ইনভেস্টমেন্টের লাইনটাতে একটা পরিবর্তন আনছি। একদম নিখুঁতভাবে ধরেছেন। এটি একটি ওয়ান লাইন কনসলিডেশন। আর IFRS 12 দাবি করে এই মেথডটা কেন বেছে নেওয়া হলো এবং এই ইনভেস্টির নাম, ব্যবসার প্রধান স্থান, মালিকানার হার সবকিছু স্পষ্টভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টে জানাতে হবে। আর যদি ওই ফিনান্সিয়াল ইফেক্টের রাস্তায় কোনো বাধা থাকে, মানে আপনি একটু আগে প্রফিটের কথা বললেন, ধরুন আমার অ্যাসোসিয়েট কোম্পানি বিশাল প্রফিট করেছে,
আমি খাতায় কলমে আমার শেয়ারের প্রফিট দেখিয়েও দিলাম, কিন্তু সেই ইনভেস্টেড তহবিল হস্তান্তরে যদি কোনো বিধিনিষেধ থাকে, যেমন তারা ডিভিডেন্ড দিতে পারছে না বা আমার দেওয়া লোন রিপেমেন্ট করতে পারছে না। এটাই কিন্তু সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। ধরুন আপনি দেশের বাইরের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। ওই কোম্পানি প্রচুর প্রফিট করছে, কিন্তু ওই দেশের সরকার আইন করেছে যে তারা আপাতত দেশের বাইরে কোনো বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে না। ক্যাপিটাল কন্ট্রোল আইন আর কি। রাইট। এর মানে হল কাগজে কলমে আপনার প্রচুর প্রফিট দেখালেও আপনি আসলে ডিভিডেন্ডের ক্যাশ টাকা হাতে পাচ্ছেন না। তার মানে কাগজের প্রফিট অর্থহীন হয়ে যাচ্ছে যদি আমি নগদ টাকাটাই না পাই। একজন ইনভেস্টরের জন্য এই তথ্যটা তো জীবন মরণের মতো জরুরি। ফিন্যান্সিয়াল স্টেটমেন্টে এই বিধিনিষেধের কথা না জানালে বিনিয়োগকারীরা তো বিশাল ধোঁকায় পড়বে। ঠিক, আর এই কারণেই ঝুঁকির বিষয়টি আলাদা করে এক গুরুত্ব পায়। কমিটমেন্ট, কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায়গুলো প্রকাশ করতে হয়, যেন ইনভেস্টররা জানে ভবিষ্যতে তাদের উপর কী বিপদ আসতে পারে। এই ডিসক্লোজারের রিকোয়ারমেন্টগুলো দেখতে গিয়ে আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়েছে। যদি আমরা মেটেরিয়াল অ্যাসোসিয়েট আর জয়েন্ট ভেঞ্চারের ডিসক্লোজারের পার্থক্যটা দেখি, দেখা যায় অ্যাসোসিয়েটের জন্য কেবল সংক্ষিপ্ত তথ্য দিলেই হচ্ছে, যেমন রেভিনিউ, প্রফিট, অ্যাসেট আর লায়াবিলিটি। কিন্তু জয়েন্ট ভেঞ্চারের বেলায় আরও অনেক বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, বিশেষ করে ক্যাশ, নন ক্যাশ আইটেম এবং ডিভিডেন্ডের তথ্য। এই পার্থক্যের লজিকটা কি? দুই জায়গাতেই তো বিনিয়োগ করা হচ্ছে। খুব সুন্দর একটি অবজারভেশন। এর পেছনের অ্যাকাউন্টিং যুক্তিটা কিন্তু জয়েন্ট ভেঞ্চারের কাঠামোর মধ্যেই লুকিয়ে আছে। সেটা কিরকম? অ্যাসোসিয়েট কোম্পানির ক্ষেত্রে আপনার শুধু সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স থাকে, অর্থাৎ আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু প্রতিদিনের অপারেশন বা ক্যাশ ম্যানেজমেন্টে আপনার সরাসরি কোনো হাত নেই। তাই সেখানে সামগ্রিক একটা চিত্র জানলেই চলে। কিন্তু জয়েন্ট ভেঞ্চারে দুই বা ততোধিক পার্টি মিলে একটি ব্যবসা দাঁড় করায় এবং সেখানে সবার জয়েন্ট কন্ট্রোল থাকে। ওয়েট, তার মানে জয়েন্ট ভেঞ্চারে আমার ক্যাশ ফ্লো তাদের ক্যাশ ফ্লোর সাথে সরাসরি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যদি জয়েন্ট ভেঞ্চারের ক্যাশ ফ্লো আটকে যায় বা ফ্রিজ হয়ে যায়, তাহলে আমার নিজের কোম্পানির ক্যাশ ফ্লো ধাক্কা খাবে। একদম ঠিক। যেহেতু জয়েন্ট ভেঞ্চারের তরল সম্পদের ওপর মূল কোম্পানিগুলোর সরাসরি নির্ভরতা থাকে, তাই সেখানে ক্যাশ ক্রাইসিস তৈরি হলে মূল কোম্পানির ওপর বড় প্রভাব পড়ে। মেক সেন্স। এই জন্যই IFRS 12 বলছে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে শুধু প্রফিট দেখালেই হবে না, ক্যাশ এবং নন ক্যাশ আইটেমগুলোর বিস্তারিত ব্রেকডাউন দিতে হবে। ডিপ্রিসিয়েশন, অ্যামোটাইজেশন, ইন্টারেস্ট ইনকাম বা এক্সপেন্স সবকিছু আলাদা করে দেখাতে হবে, যাতে ইনভেস্টররা বুঝতে পারে যে ওই জয়েন্ট ভেঞ্চারের সত্যিই ক্যাশ জেনারেট করার ক্ষমতা আছে কিনা। অসাধারণ। এবার পুরো লজিকটা পরিষ্কার হলো। এতক্ষণ আমরা অনেকগুলো তাত্ত্বিক আর কনসেপচুয়াল বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার চলুন আমরা একজন সিএ পরীক্ষার্থীর জায়গায় নিজেদের দাঁড় করাই। কিভাবে এই কনসেপ্টগুলো বাস্তবে বা পরীক্ষায় কাজে লাগাতে হবে সেটা দেখি। আমরা এখন সোর্স থেকে কিছু সেলফ টেস্ট প্রশ্ন বা ইন্টারঅ্যাক্টিভ প্রশ্ন বিশ্লেষণ করব। যারা শুনছেন তাদের জন্য বলছি, আমরা প্রশ্নটি শব্দ ধরে ধরে পড়ব, আমাদের ব্রেনস্টর্মিং প্রশ্ন ও গোল বা লক্ষ্য নির্ধারণ করব, আর তারপর সমাধানের পেছনের যুক্তিটা ধাপে ধাপে ভাঙব। দারুণ একটা অ্যাপ্রোচ। চলুন শুরু করি। ঠিক আছে, প্রথম প্রশ্নটি পড়ছি। আন্ডার IFRS 12, what are the 3 categories of disclosure required in respect of associates and joint arrangements? অর্থাৎ IFRS 12 এর অধীনে অ্যাসোসিয়েট এবং জয়েন্ট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ডিসক্লোজারের 3টি ক্যাটেগরি কি কি? এখানে আমাদের ব্রেইনস্টর্মিংয়ের প্রশ্ন হলো, যখন আমরা অন্য কোনো এন্টিটির দিকে তাকাই, ইনভেস্টর হিসেবে আমাদের মাথায় মূলত কোন কোন বিষয়গুলো ঘোরে? এখানে আমাদের গোল হল এই ডিসক্লোজারের 3টি মূল স্তম্ভ বা পিলার খুঁজে বের করা। একজন ইনভেস্টর মূলত জানতে চায় কোম্পানিটি কি, এর সাথে আমার ঝুঁকি কতটুকু এবং এর আর্থিক অবস্থা কেমন। এই লজিকের ওপর ভিত্তি করেই ওই 3টি ক্যাটেগরি তৈরি হয়েছে। তাহলে স্টেপ বাই স্টেপ সমাধানটা কি হবে? প্রথম ক্যাটেগরি হল এন্টিটির বিনিয়োগের প্রকৃতি, পরিধি এবং আর্থিক প্রভাব বা নেচার, এক্সটেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল এফেক্টস। এখানে আমরা কোম্পানির নাম, শেয়ারের শতকরা হার এবং একটু আগে যে ক্যাশফ্লোতে রিস্ট্রিকশনের কথা বললাম সেগুলো প্রকাশ করি। রাইট, এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় ক্যাটেগরি হল সম্পর্কিত ঝুঁকি বা রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইন্টারেস্ট। এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি বা কোনো কমিটমেন্ট থাকলে সেটা প্রকাশ করতে হয়। আচ্ছা। আর তৃতীয় ক্যাটেগরি হল ম্যাটেরিয়াল ইনভেস্টিদের জন্য
সামারাইজড ফিনান্সিয়াল ইনফরমেশন বা সংক্ষিপ্ত আর্থিক তথ্য, যেখানে রেভিনিউ, প্রফিট, ক্যাশ ফ্লো ইত্যাদি থাকে। এই 3টি অংশ মিলেই একটি ইনভেস্টমেন্টের পূর্ণাঙ্গ চিত্র তৈরি হয়। চমৎকার। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। IFRS 12 requires entities to disclose significant judgments and assumptions. Give one example of such a disclosure relating to an associate regarding significant judgments. অর্থাৎ IFRS 12 গুরুত্বপূর্ণ জাজমেন্ট এবং অনুমান প্রকাশ করতে বলে। একটি অ্যাসোসিয়েটের ক্ষেত্রে এ ধরনের ডিসক্লোজারের একটি উদাহরণ দিন। এখানে আমাদের ব্রেইনস্টর্মিং প্রশ্ন হল, কিভাবে 25% শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও কারোর কোনো ক্ষমতা বা উল্লেখযোগ্য প্রভাব থাকে না। এখানে আমাদের গোল হলো এমন একটা পরিস্থিতির উদাহরণ দেওয়া যেখানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটছে এবং জাজমেন্টের প্রয়োজন হচ্ছে। এর লজিকটা হলো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সাধারণত বলে যে 20% বেশি শেয়ার থাকলে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে। হ্যাঁ, এটাই তো সাধারণ নিয়ম। কিন্তু ধরা যাক আপনার কাছে কোম্পানির 25% ভোটিং রাইটস আছে। আপনি ভাবছেন আপনার অনেক ক্ষমতা, কিন্তু অন্য একজন মাত্র শেয়ার হোল্ডার একাই 51% শেয়ার হোল্ড করে বসে আছে এবং সে একাই কোম্পানির সব বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছে। অর্থাৎ ওই 51% মালিক একাই মেজরিটি, তাই আমার 25% আসলে কোনো দামই নেই। আমি চাইলেও বোর্ড মিটিংয়ে কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবো না। একদম তাই। তখন আপনার 25% থাকা সত্ত্বেও কোনো মিনিংফুল পার্টিসিপেটরি পাওয়ার বা অর্থপূর্ণ অংশগ্রহণের ক্ষমতা থাকে না। এই যে নিয়ম অনুযায়ী ইনফ্লুয়েন্স বা প্রভাব থাকার কথা, কিন্তু বাস্তবে আপনার কোনো ক্ষমতা নেই, এই জাজমেন্টটাই ফিনান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করতে হয়। এটাই হলো জাজমেন্ট ডিসক্লোজারের সবচেয়ে পারফেক্ট উদাহরণ। লজিকটা এখন একদম জলের মতো পরিষ্কার। এবার তৃতীয় এবং শেষ প্রশ্ন। এটা একটা ট্রু অর ফলস বা সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন। ট্রু অর ফলস, স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু প্রডিউস আ ফুল IFRS 12 ডিসক্লোজার নোট ইন দি এক্সামিনেশন। মানে, শিক্ষার্থীদেরটি পরীক্ষার হলে সম্পূর্ণ IFRS 12 ডিসক্লোজার নোট তৈরি করতে হবে। আমাদের গোল হলো পরীক্ষার্থীদের এক্সপেকটেশন ম্যানেজমেন্টের জায়গাটা ক্লিয়ার করা। আর আমরা একটু আগেই এই বিষয়টা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, শুরুতেই বলেছিলাম। এই প্রশ্নের উত্তরটা হলো ডাহা মিথ্যা বা ফলস। এর পেছনে লজিকটা হলো, CA পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীদের ক্লার্ক বা টাইপিস্ট বানানো নয়, বরং তাদের বিশ্লেষণী ক্ষমতা বা অ্যানালিটিক্যাল স্কিল যাচাই করা। তাই সোর্সে স্পষ্টভাবে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে শিক্ষার্থীদের এই বিশাল ডিসক্লোজার নোট পরীক্ষার হলে বসে তৈরি করতে হবে না, তাদের শুধু জাজমেন্টগুলো বোঝার সক্ষমতা থাকতে হবে। আসলেই এটা একটা বিশাল স্বস্তির বিষয়। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো বিষয়টা যদি আমরা সংক্ষেপে একটু সামারাইজ করি, IFRS 12 আসলে শুধু কিছু নিয়মকানুনের বোরিং তালিকা নয়। একেবারেই না। এটি কর্পোরেট কাঠামোর পেছনের লুকানো ঝুঁকিগুলোকে সামনে আনার একটি অত্যন্ত শক্তিশালী টুল। ম্যানেজমেন্টের বিচার বিশ্লেষণগুলোকে প্রশ্ন করা এবং শুধু শেয়ারের সংখ্যার বাইরে গিয়ে আসল নিয়ন্ত্রণ কার হাতে সেই চিত্রটি প্রকাশ করাই এর কাজ। রাইট। একটি কোম্পানির প্রকৃত ফাইন্যান্সিয়াল হেলথ বুঝতে হলে IFRS 12-এর এই ডিসক্লোজারগুলো পড়ার কোনো বিকল্প নেই। একদম। ব্যালেন্স শিট হয়তো আমাদের বলে যে কোম্পানির সম্পদ কত, কিন্তু IFRS 12 আমাদের বলে সেই সম্পদের উপর কোম্পানির আসল অধিকার কতটুকু আর বিপদের জায়গাগুলো কোথায়। আজকের এই বিশ্লেষণ থেকে নিশ্চয়ই IFRS 12-এর পেছনের দর্শনটি সবার কাছে স্পষ্ট হয়েছে। তবে শেষ করার আগে যারা শুনছেন তাদের মনে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কি প্রশ্ন? আচ্ছা, ভেবে দেখুন তো, IFRS 12-এর মাধ্যমে একটি কোম্পানি যখন তার নিয়ন্ত্রণ, প্রভাব, জয়েন্ট ভেঞ্চারের ক্যাশ ফ্লো এবং ঝুঁকির পেছনের সব বিচার বিশ্লেষণ এত খোলাখুলিভাবে ইনভেস্টরদের জন্য প্রকাশ করে দেয়, তখন কি সেই স্বচ্ছতা তাদের ব্যবসায়িক প্রতিযোগীদের কাছে কোম্পানির ভেতরের দুর্বলতাগুলো উন্মুক্ত করে দেয় না? ও, এটা অত্যন্ত গভীর আর ভাবনার উদ্রেককারী একটা পয়েন্ট। হ্যাঁ, একদিকে ইনভেস্টরদের সুরক্ষার জন্য অ্যাকাউন্টিংয়ের এই সর্বোচ্চ স্বচ্ছতা প্রয়োজন, অন্যদিকে কর্পোরেট গোপনীয়তা এবং প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখাও তো কোম্পানির জন্য বেঁচে থাকার রসদ। স্বচ্ছতা বনাম কর্পোরেট গোপনীয়তার এই দ্বন্দ্ব নিয়ে আপনারা একটু ভেবে দেখতে পারেন। একদম, এটা নিয়ে ভাবার অনেক জায়গা আছে।
যখনই আপনারা কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হাতে নেবেন, এই দুই দিকের ব্যালেন্সটা কিভাবে করা হয়েছে তা খোঁজার চেষ্টা করবেন। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী কোনো সেশনে নতুন কোনো ম্যাটেরিয়াল এবং নতুন কোনো জটিল বিষয়ের পেছনের সহজ লজিক নিয়ে আমরা আবারও হাজির হব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আপনাদের চারপাশের এই সংখ্যাগুলোর পেছনের আসল গল্প খোঁজার আগ্রহ এভাবেই বজায় থাকুক। বিদায়।